ওয়েলকাম ফ্রেন্ডস, পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস এক্সাম 2023 কে লক্ষ্য রেখে আমরা যে 60 দিনে 60টি মক টেস্টের আয়োজন করেছি তার আমাদের সেকেন্ড সেট আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ কুইক রিভিশন সেট হিসাবে আমরা আজকে আলোচনা করব সেট 2। ফলে যারা প্রিপারেশন নিয়েছেন এবং প্রিপারেশনের লেভেলটা যথেষ্ট হয়ে গেছে তারা অবশ্যই প্রশ্নগুলো একবার দেখে রাখুন, কারণ এই জায়গা থেকে প্রশ্নগুলো আসবে। আর যাদের প্রিপারেশান সেভাবে হয়নি তারা অবশ্যই প্রশ্নগুলো দেখুন। যদি সময় পান তাহলে এই প্রশ্নের যে টপিকগুলো সেই টপিকগুলো একটু করে দেখে রাখবেন। যাই হোক, আজকে আমরা আসবো এরপরে আমাদের টার্গেট 60 ডেজের যে মক টেস্ট তার সেকেন্ড সেটে। কুইক রিভিশন সেটের সেট 2 এর প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 21, কারণ এর আগে আমাদের আরও 20টি প্রশ্ন আছে প্রথম সেটে। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আজকের সেটের প্রথম প্রশ্ন এবং টোটাল সেটের 21 নম্বর প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অপশন এ লোকসভার স্পিকার, অপশন বি লোকসভার ডেপুটি স্পিকার, অপশন সি রাজ্যসভার চেয়ারম্যান অ্যান্ড ডি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেটা যে সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন। এই জয়েন্ট সেশন থেকে বহুবার বিভিন্নভাবে প্রশ্ন আসে, আমি আলোচনা করছি। তার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যদি পারেন কমেন্ট বক্সে জানাবেন। আমরা জানি যে সংসদের যে অধিবেশনগুলো হয় আলাদা আলাদাভাবে হয়, অর্থাৎ লোকসভার আলাদা অধিবেশন হয় এবং রাজ্যসভার আলাদা অধিবেশন হয়। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে যখন কোনো বিল নিয়ে অচল অবস্থা তৈরি হয়, অবশ্যই যে বিলগুলোতে দুই কক্ষের সমান ক্ষমতা রয়েছে সেই সমস্ত বিল, যে বিলে রাজ্যসভার বা লোকসভার ক্ষমতা নেই, সেক্ষেত্রে এরকম সমস্যা হবে না। কারণ আমরা জানি যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মানি বিল যেটা রয়েছে, সেক্ষেত্রে মানি বিল এ রাজ্যসভার ভূমিকা নেই, ক্ষমতা নেই। ফলে সেই মানি বিল রাজ্যসভা আটকাতে পারে না, বা যদি আটকেও রাখে সেক্ষেত্রেও সেটা পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে। এবং সেটা যে 14 দিন পর সেটা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। ফলে এই ক্ষেত্রে জয়েন্ট সেশনের ব্যাপার নেই। অর্থাৎ জয়েন্ট সেশনটা কখন হবে? যে সমস্ত বিলের ক্ষেত্রে দুই কক্ষেরই সমান ক্ষমতা থাকবে সেরকম বিষয়ে যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তখন জয়েন্ট সেশন ডাকা হয়। মনে রাখতে হবে, এই যে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে যে জয়েন্ট সেশনটা হবে, সেই জয়েন্ট সেশনটা ডাকবেন প্রেসিডেন্ট। খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রশ্ন আসে যে জয়েন্ট সেশনটা কে ডাকেন। মনে রাখতে হবে জয়েন্ট সেশনটা ডাকেন হচ্ছে প্রেসিডেন্ট। আর এই জয়েন্ট সেশনের যে অধিবেশন হয় তখন সভাপতিত্ব করেন অবশ্যই লোকসভার স্পিকার, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। লোকসভার স্পিকার সভাপতিত্ব করেন। যদি কোনো কারণে সেই সময় লোকসভার স্পিকার অ্যাভেলেবেল না থাকেন, সেক্ষেত্রে সেই অধিবেশনে সভাপতিত্ব করবেন সেকেন্ড অপশন হচ্ছে লোকসভার ডেপুটি স্পিকার। যদি কোনো কারণে স্পিকার না থাকে সেই সময়, তাহলে করবেন ডেপুটি স্পিকার। এবং থার্ড চয়েস থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। যদি অর্থাৎ স্পিকারও নেই লোকসভার এবং লোকসভার ডেপুটি স্পিকারও নেই, সেক্ষেত্রে এই পদটা নেবেন, অর্থাৎ চেয়ারম্যান হবেন লোকসভার যৌথ অধিবেশনে, সেটা হচ্ছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। কোনোভাবেই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান এই অধিবেশনে সভাপতিত্ব করেন না বা করতে পারেন না, এটা সংবিধান নিয়ম অনুযায়ী। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 2, অর্থাৎ আজকের সেটের 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে ভারত সভা তৈরি করেন। অপশন বি 1886 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারত সভার সংযুক্তি ঘটে। অপশন সি 1918 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করেন। অ্যান্ড অপশন ডি 1925 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কলকাতা কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান নিযুক্ত হন। আমরা আমাদের এই যে সেটগুলো আলোচনা করছি, যেহেতু পরীক্ষার আগে, সেহেতু আমরা এই সমস্ত সেটগুলোতে একদম মডারেট থেকে হাই লেভেলের এমসিকিউ আলোচনা করব। ইজি প্রশ্ন খুব কমই থাকবে। এই ধরনের প্রশ্ন কিন্তু মিসেলেনিয়াস সার্ভিসে আপনি আশা করতেই পারেন, কারণ বর্তমানে পিএসসির যে কোশ্চেন প্যাটার্ন, যে কোশ্চেন দিচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশ্ন কিন্তু একটু হাই লেভেল এমসিকিউটা বেশি আসছে। এবং মিসেলেনিয়াস সার্ভিস যেটা, সেটা অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, ফলে এই ধরনের প্রশ্ন আসতে পারে। ফলে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রাজা রামমোহন রায়, বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, এই সমস্ত মহান ব্যক্তিবর্গের যে জীবনী, সেগুলো কিন্তু মনে রাখতে হবে, সেখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আমরা যদি ফ্যাক্টগুলো দেখি, প্রথম বলেছে যে অপশনে সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে ভারত সভা তৈরি করেন। খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমরা জানি যে এসএনবি অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 সালে ভারত সভা তৈরি করেন। এবং ভারত সভা কিন্তু সেই সময়
বিভিন্নভাবে আন্দোলন করছিলেন এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আইসিএস পরীক্ষার যে বয়স কমিয়ে দেওয়া, সেই বিষয় নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আন্দোলন করেছিলেন এই সময় সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং তার ভারত সভা। ফলে অপশন এ যেটা রয়েছে সেটা কিন্তু সঠিক। নেক্সট 2 নম্বর যেটা বলেছে 1886 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারত সভার সংযুক্তি ঘটে। আমরা যদি জাতীয় কংগ্রেসের যে প্রতিষ্ঠার ইতিহাস সেটা লক্ষ্য করি তাহলে দেখব 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি তৈরি হয়। সেই প্রথম সেশনে কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি উপস্থিত ছিলেন না বা তিনি আসেননি। আমরা জানি পরবর্তী সময়ে 1886 সালে সেকেন্ড সেশনে এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা এবং ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স যেটা, এই সমস্ত বিষয়টা একসঙ্গে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং এই বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি নিয়েছিলেন তিনি হলেন দাদাভাই নওরোজি। এবং সেই জন্যই আপনি দেখবেন 1886 সালে যে সেশনটা হয়েছিল সেই সময় সেই সেশনে সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। ফলে এটাও ঠিক, 1886 সালে ভারত সভার সঙ্গে আইএনসি সংযুক্তি ঘটে, এটাও ঠিক। নেক্সট অপশন সি যেটা বলেছে যে 1918 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করেন, এটাও ঠিক। কারণ আমরা জানি যে আইএনসির ক্ষেত্রে যদি আপনি আইএনসির ইতিহাসটা পড়েন দেখবেন অনেকে বলে বা অনেক ঐতিহাসিক বলে যে আইএনসিতে দুবার স্প্লিট হয়েছিল। একটা হচ্ছে 1907 সালে সুরাট স্প্লিট, যেখানে নরমপন্থী এবং চরমপন্থী আলাদা হয়ে যায়। ঠিক আর একটা হচ্ছে 1918 সালে, যখন এই সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে কিছু নরমপন্থী লোক আইএনসি থেকে বেরিয়ে আসে। অর্থাৎ এটাও ঠিক, 1918 সালে এসএনবি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে ত্যাগ করেন। নেক্সট যেটা রয়েছে অপশন ডি, যে 1925 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম কলকাতা কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হন। এই প্রসঙ্গে এটা বলে রাখা ভালো, এটা কিন্তু ভুল। কারণ এখানে প্রশ্নটা যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে কলকাতা কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কিন্তু তা নয়। আমরা জানি যে কলকাতা কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন অবশ্যই চিত্তরঞ্জন দাস। ফলে বুঝতেই পারছি অপশন ডিটা ভুল এবং এটা হবে আজকের প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ডি ইজ দ্য রাইট আনসার, এটা ভুল। নেক্সট আমরা এলাম 23 নম্বর প্রশ্নে। বেকিং পাউডার আসলে কি? অপশন এ বেকিং সোডা ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণ, অপশন বি ওয়াশিং সোডা ও অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ, অপশন সি বেকিং সোডা ও অ্যাসিডিক অ্যাসিডের মিশ্রণ এবং অপশন ডি ওয়াশিং সোডা ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। আমরা গত 2-3 বছর আগেও এই ধরনের প্রশ্ন পেতাম যে বেকিং পাউডারের সংকেত কী বা ওয়াশিং সোডার সংকেত কী, কিন্তু বর্তমানে পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেখানে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসছে, একদম সহজ প্রশ্ন কিন্তু আসছে না, আমি একটু আগেই বললাম। কারণ এই ধরনের প্রশ্ন WBCS প্রিলিতে 2023 সালেই এসেছিল যে বেকিং পাউডার আসলে কি, সেই প্রশ্নটা অন্যরকম ছিল। যাই হোক, মিসলেনিয়াস সার্ভিস এরকম প্রশ্ন আসতেই পারে যে বেকিং পাউডার আসলে কী, তৈরি হয় কী দিয়ে। অবশ্যই মনে রাখতে হবে বেকিং পাউডার আসলে হলো বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ আগেকার মতো শুধুমাত্র বেকিং সোডা মনে রাখলে হবে না, তার সঙ্গে পুরো ফর্মুলাটাই মনে রাখতে হবে। অর্থাৎ বেকিং পাউডার হলো বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। আপনাদের কী করতে হবে যে আমাদের যে সায়েন্স ইন আওয়ার এভরিডে লাইফ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে বিভিন্ন যে বেকিং সোডা, বেকিং পাউডার, সিমেন্ট, গ্লাস, এই ধরনের বিষয়গুলো কী দিয়ে তৈরি হলো জানতে হবে, ব্লিচিং পাউডার, এগুলো মনে রাখতে হবে। আর কিছু কিছু ফলে বা কিছু কিছু দ্রব্যে যে ধরনের অ্যাসিড বর্তমান থাকে সেগুলোর নাম মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এছাড়া বিভিন্ন বিষয় রয়েছে, যেমন পিঁপড়ের হুলে কী থাকে, মৌমাছির হুলে কী থাকে, কোন অ্যাসিড থাকে, এখান থেকেও প্রশ্ন আসবে। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্ন, মোহিনীঅট্টম কোথাকার বিখ্যাত নৃত্য? অর্থাৎ এটা একটা ইজি প্রশ্ন। অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি মণিপুর অ্যান্ড ডি কেরালা। আমরা জানি যে আমাদের রাজ্যে, মানে রাজ্যে নয়, আমাদের দেশে বর্তমানে 8টি যে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, যদিও বর্তমানে একটা অ্যাড হয়েছে যেটাকে ছৌ নৃত্য বলা হচ্ছে, অর্থাৎ 9টা। যাই হোক, সেই মোহিনীঅট্টম কোথাকার বিখ্যাত নৃত্য? এই মোহিনীঅট্টম হচ্ছে এই যে বিখ্যাত 8টি ক্লাসিক্যাল ড্যান্স বললাম, যেটা আগে ছিল, বর্তমানে ছৌ নৃত্য অ্যাড করার কথা চলছে বা হয়তো এখন বর্তমানে অ্যাড হয়েও গেছে। এই মোহিনীঅট্টম কোথাকার বিখ্যাত নৃত্য, এটা কিন্তু একটা বিখ্যাত ক্লাসিক্যাল ড্যান্স। আমরা জানি যে এই যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো খুব ইম্পর্টেন্ট 8টা ছিল এবং বর্তমানে একটা। সেই মোহিনীঅট্টম কোথাকার বিখ্যাত নৃত্য? আপনারা প্রত্যেকে জানেন যে মোহিনীঅট্টম হলো অপশন ডি কেরালা। কেরালার একটা বিখ্যাত নৃত্য হলো মোহিনীঅট্টম। নেক্সট আমরা আসলাম 25 নম্বর প্রশ্ন, জলের ওপর সূঁচ ভাসতে দেখা যায়। অর্থাৎ আমরা দেখেছি যে জলের ওপর খুব টান টান, জলের ওপর ওপরের স্তরটা যে টান টান ভাব দেখায়,
সেখানে সূঁচ ভাসতে দেখা যায়, সূঁচ নিডিল। এটা আসলে কী ক্রিয়া? অপশন এ সান্দ্রতা অর্থাৎ ভিসকোসিটি, অপশন বি কৈশিক ক্রিয়া যেটা ক্যাপিলারি অ্যাকশন, অপশন সি প্লবতা, অ্যান্ড ডি পৃষ্ঠটান। এই সূঁচ ভাষা এবং লোহা ভাষা বা জাহাজ ভাষা এই ব্যাপারটার সঙ্গে প্লবতার ব্যাপারটা গুলিয়ে ফেলবেন না এখানে। এইখানে যে জায়গাটা থেকে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে সারফেস টেনশনের উপর থেকে প্রশ্ন দিয়েছে, ফলে আমরা বুঝতেই পারছি এটা কিন্তু কোনোভাবে ওই প্লবতাটাকে উত্তর করবেন না। জলের ওপর সূঁচ ভাষা দেখা যায়, এটা হচ্ছে পৃষ্ঠটান অর্থাৎ সারফেস টেনশনের থেকে প্রশ্ন দিয়েছে। সারফেস টেনশন এবং ক্যাপিলারি অ্যাকশন যেটা রয়েছে সেখান থেকে বহু প্রশ্ন আসে, যেমন যে আমরা প্রদীপ জ্বালানো হয় সেখানে পলতে দিয়ে তেলটা চলে আসে, বা গাছ যে প্রক্রিয়ায় জল শোষণ করে, বা ব্রাশ জলে ডোবালে পরপর কাছে চলে আসে, জলের একদম পুকুরের উপরে পৃষ্ঠটা টান টান পর্দার মতো আচরণ করে, এই ধরনের যে বিষয়গুলো অবশ্যই কিছু কিছু এগুলো পৃষ্ঠ টান, কিছু কিছু কৈশিক ক্রিয়ার ব্যাপার রয়েছে, এইগুলো দেখে রাখবেন। এই উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসে জাস্ট এরম দিয়ে, যে পুকুরের ওপরে পৃষ্ঠ টান টান পর্দার মতো আচরণ করে, এটা কিসের উদাহরণ? বা আমরা দেখেছি যে সরু পাতলা যে কাপড় সেখান দিয়ে জল উপরের দিকে উঠে আসে, প্রদীপের সুতো দিয়ে তেল উঠে আসে, এইগুলো কিসের উদাহরণ? তখন হয়ে যাবে ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক ক্রিয়া। যাই হোক, এই ধরনের উদাহরণগুলো দেখে রাখবেন, এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 26, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল হলো, অর্থাৎ পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল কোথায়? এটা কমন প্রশ্ন, এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বহু পরীক্ষায় এসছে, শুধুমাত্র পিএসসিতে নয় এসএসসির বিভিন্ন পরীক্ষায় এসছে। অপশন এ নীলগিরি পর্বত, অপশন বি আন্নামালাই পর্বত, অপশন সি পালঘাট পাস যেটা পালঘাট গিরিপথ, অ্যান্ড ডি কাডামাম পর্বত। এই পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল খুব ইম্পর্টেন্ট, আমরা জানেন এটা হচ্ছে নীলগিরি পর্বত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই নীলগিরি পর্বতটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বহু প্রশ্ন আসে যে নীলগিরি ন্যাশনাল পার্ক, সেখানকার এন্ডেমিক স্পিসিস কী রয়েছে। এই নীলগিরি পর্বতের সঙ্গে যুক্ত হচ্ছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, সেখান থেকে প্রশ্ন আছে সাইলেন্ট ভ্যালি কবে হয়েছিল, সেখানকার এন্ডেমিক স্পিসিস মানে যেটা নিয়ে আন্দোলন হচ্ছিল সেগুলো কী ছিল, এখান থেকে প্রশ্ন আসে। ফলে আজকের উত্তর পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল হলো অপশন এ নীলগিরি পর্বত। নেক্সট আমরা এলাম 27 নম্বর প্রশ্ন, নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? এই ধরনের নাম দিয়ে প্রশ্ন আসবে যে ইনি কে ছিলেন। অপশন এ একজন সুলতানি শাসক অর্থাৎ সুলতানি যুগের একজন শাসক ছিলেন, বি মুঘল যুগের একজন বিখ্যাত কবি, অপশন সি একজন শিখ গুরু, এবং ডি একজন বিখ্যাত সুফি সাধক। নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি, নাসিরুদ্দিন চিরাগ, এই ধরনের নামগুলো খুব ইম্পর্টেন্ট, বহুবার আপনি শুনবেন। এবং নিজামুদ্দিন আউলিয়া তো খুব বিখ্যাত নাম, কারণ আমরা জানি যে নিজামুদ্দিন আউলিয়া নিয়ে একটা বিখ্যাত গানও আছে। এই নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক, মূলত তিনি চিশতি সম্প্রদায়ের একজন সুফি সাধক ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 28, মুদ্রাস্ফীতির জন্য কে লাভবান হন? অর্থাৎ যদি ইনফ্লেশন হয়ে যায় বাজারে কোনো কারণে, সেক্ষেত্রে কে লাভবান হবে? অপশন এ ঋণদাতা মানে যে ঋণ দিয়েছেন, অপশন বি ঋণ গ্রহীতা, অপশন সি নির্দিষ্ট আয়ের মানুষ, অ্যান্ড ডি উপরের সবাই। অর্থাৎ আমরা জানি যখন বাজারে ইনফ্লেশন হয়ে যায়, ইনফ্লেশন আমরা জানি যে আগে যে ইনফ্লেশন মানে সহজ বিষয় যেটা, সেটা হচ্ছে আপনি আগে অর্থাৎ একদিন আগে কি এক সপ্তাহ আগে কি এক বছর আগে আপনি 100 টাকা দিয়ে 1 কেজি আপেল পেতেন। বর্তমানে এই 100 টাকা দিয়ে আপনি 1 কেজির বদলে 900 গ্রাম আপেল পাচ্ছেন, বা এই 120 টাকা দিয়ে আপনি 1 কেজি আপেল পাচ্ছেন। অর্থাৎ আপনার দ্রব্য যেটা পেতেন সেটা কমে গেছে, একে বলা ইনফ্লেশন। এটা যদি হয়ে যায় সেক্ষেত্রে কারা লাভবান হবেন? প্রথমে বলে যে ঋণদাতা অর্থাৎ যিনি ঋণ দিয়েছেন মানে লোন দিয়েছেন। ধরে নেওয়া যাক যে এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি এবং সি একজন আলাদা পার্সন। এ 100 টাকা বিকে দিয়েছেন, ভালো করে বুঝবেন এই জায়গাটা। বি 1 বছর বাদ একে 100 টাকা ফেরত দিচ্ছেন। বা আপনি ভাবতে পারেন যেহেতু 100 টাকা দিয়েছে, সুদ হিসাবে আরও 5 টাকা মানে 105 টাকা দিলেন। তাহলে আগে এই যে এ বিকে যখন 100 টাকা দিয়েছিল, সে কিন্তু এই 100 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনতে পেরেছিল, এটা বিষয়টা বুঝুন। কিন্তু বর্তমানে বি তাকে যখন একে 105 টাকা ফেরত দিচ্ছে, সেই 105 টাকা নিয়ে এ কিন্তু 1 কেজি আপেল আর কিনতে পারছে না, কারণ বর্তমানে 1 কেজি আপেলের দাম 120 টাকা। তাহলে আমরা বুঝতে পারছি এ কিন্তু কোনোভাবেই লাভবান হলেন না যিনি ঋণ দিয়েছেন। বি যেহেতু এই 100 টাকাটা নিয়ে 1 কেজি আপেল কিনেছিলেন, সেই 1 কেজি আপেলের দাম বর্তমানে 120 টাকা, অর্থাৎ তিনি লাভ করলেন।
এবার এটা এরমভাবে ভাববেন না যে আপেলটা তো এখন নেই, শেষ হয়ে গেছে, এরম নয়, জাস্ট এটা বোঝানোর জন্য। অন্য কিছু বিষয় যদি ভাবেন সেক্ষেত্রে দেখবেন যে এটা বিষয়টা ঠিক। তাহলে বি লাভবান হলো, যিনি ঋণ নিয়েছিলেন তিনি লাভবান হলেন, কারণ তিনি যে টাকাটা ফেরত দিলেন সেই টাকাটা বাজার মূল্য অনুযায়ী অনেক কমে গেছে। আর সি হলেন নির্দিষ্ট আয়ের মানুষ। নির্দিষ্ট আয়ের মানুষ মানে তিনি কোনো কোম্পানিতে কাজ করেন বা তিনি কোনো চাকরি করেন, তিনি নির্দিষ্ট টাকা পান প্রতি মাসের শেষে 30,000, 10,000, 5,000 যাই হোক, তিনি সেটাই পান। অর্থাৎ সি প্রতি মাসের শেষে ধরে নিলাম 5,000 টাকা পান। তিনি এই 5,000 টাকাটা দিয়ে নির্দিষ্ট জিনিস কেনেন, 100 টাকা দিয়ে 1 কেজি আপেল কেনেন বা যাই কিছু কেনেন। বর্তমানে তিনি 5,000 টাকায় মাইনে পাচ্ছেন, কিন্তু আপেলের দাম 120 টাকা হয়ে গেছে। অর্থাৎ তিনি কিন্তু কোনোভাবেই লাভবান হচ্ছেন না, তার লোকসান হচ্ছে, কারণ তিনি আর 1 কেজি আপেল কিনতে পাচ্ছেন না। তার কারণ তিনি 100 টাকা আপেলের জন্য বরাদ্দ করে রেখেছিলেন প্রতি মাসে, বা তিনি কোনোভাবেই লাভবান হচ্ছেন না। ফলে আমরা বুঝতে পারছি এই জায়গাটা থেকে লাভবান হচ্ছেন একদম অপশন বি, ঋণ গ্রহীতা, যিনি ঋণ নিয়েছিলেন তিনি 100 টাকায় ফেরত দিচ্ছেন বা 105 টাকা ফেরত দিচ্ছেন সুদ হিসাবে, কিন্তু বর্তমানের যে মূল্য সেই মূল্যটা কিন্তু অনেক বেড়ে গেছে। অর্থাৎ আগেকার যে টাকাটার 100 টাকা মূল্য ছিল সেটা এখন 120 টাকা হয়ে গেছে। ফলে অবশ্যই লাভবান হলেন ঋণ গ্রহীতা, ওপরে সবাই তো হবে না। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। 2011 জনগণনা অনুযায়ী ভারতের বর্তমান সাক্ষরতার হার কত? এই সেন্সাসটা খুব ইম্পর্টেন্ট, সেন্সাসটা পড়ে রাখবেন, সেন্সাস থেকে কিন্তু প্রশ্ন আসবে। অপশন এ 74.04%, অপশন বি 82.14% অ্যান্ড ডি 93.91%। তাহলে 2011 সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? রাইট আনসার হবে অপশন এ 74.04% হচ্ছে ভারতের সাক্ষরতার হার। 82.14% হচ্ছে ভারতের টোটাল মেল পার্সন যারা রয়েছে তাদের সাক্ষরতার হার। 65.46% হচ্ছে ফিমেল পার্সনদের সাক্ষরতার হার, এবং 93.91% হচ্ছে কেরালা, ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য এবং মানে শিক্ষার হার সবথেকে বেশি যে রাজ্য সেটা হচ্ছে কেরালা, এবং কেরালার শিক্ষার হার হচ্ছে বর্তমানে 93.91%। আমরা পরীক্ষাতে এই ধরনের প্রশ্নও আসতে পারে যে নিচের কোন বিবৃতি সঠিক নয় বলে এরকম প্রশ্ন দিতে পারে যে বর্তমানে কেরালার শিক্ষার হার ভারতের শিক্ষার হারের থেকে বেশি, বা বর্তমানে কেরালার শিক্ষার হার ভারতের মোট শিক্ষার হারের থেকে কম, এরকম স্টেটমেন্ট দিয়ে দিতে পারে। সেখান থেকে বলতে পারে কোনটা ভুল কোনটা ঠিক, এভাবে প্রশ্ন আসতে পারে। ফলে অবশ্যই প্রতিটি সেন্সাসের ক্ষেত্রে মানে সেন্সাসের প্রতিটি যে রয়েছে মানে ইন্ডিকেটর রয়েছে, সেটা হতে পারে লিটারেসি রেট, সেটা হতে পারে সেক্স রেশিও, পপুলেশন, সমস্ত বিষয়টা টোটাল ভারতের কত, মেল ফিমেল কত, এবং কোন রাজ্যে সবথেকে বেশি তাদের কত, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে পড়াশোনা করছি, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কত, এই 4টে জায়গা দেখে রাখবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নারায়ণ দেবনাথের সৃষ্টি নয়? অর্থাৎ এই চরিত্রগুলোর মধ্যে কার্টুন চরিত্রগুলোর মধ্যে কোনটা নারায়ণ দেবনাথের সৃষ্টি নয়? অপশন এ নন্টে ফন্টে, অপশন বি হাঁদা ভোঁদা, অপশন সি বাঁটুল দি গ্রেট অ্যান্ড ডি চাচা চৌধুরী। আমরা যখন আমাদের এই ক্যারেক্টার বা বাংলা সাহিত্যের যে ইতিহাস সেখানে পড়িয়েছিলাম, ক্লাস করেছিলাম, সেখানে এই প্রশ্নটা দিয়েছিলাম এবং সেখানে বুঝিয়েছিলাম যে নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা এবং বাঁটুল দি গ্রেট তিনটি হচ্ছে নারায়ণ দেবনাথের সৃষ্টি, এবং চাচা চৌধুরী কোনোভাবেই নারায়ণ দেবনাথের সৃষ্টি নয়। ফলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবং চাচা চৌধুরী তৈরি করেছিলেন প্রণব কুমার শর্মা। প্রণব কুমার শর্মা হচ্ছে চাচা চৌধুরীর স্রষ্টা। নেক্সট আমরা এলাম 40 নম্বর প্রশ্নে। যুগান্তর পত্রিকা প্রথম সম্পাদক কে ছিলেন? অর্থাৎ যুগান্তর পত্রিকার ফার্স্ট এডিটর কে ছিলেন? অপশন এ বারীন্দ্র ঘোষ, অপশন বি বিপিনচন্দ্র পাল, অপশন সি যতীন্দ্রনাথ মুখার্জি অ্যান্ড ডি প্রমথনাথ মিত্র। এই যুগান্তর পত্রিকার সঙ্গে খুব ইম্পর্টেন্ট নাম হলো বারীন্দ্র ঘোষ, অরবিন্দ ঘোষ। অবশ্যই এই যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক বা ফার্স্ট এডিটর ছিলেন বারীন্দ্র ঘোষ, এবং এক্ষেত্রে এই প্রমথনাথ মিত্রও খুব ইম্পর্টেন্ট নাম এই সময়কার, কারণ তিনি এই সময় অনুশীলন সমিতি তৈরি করেছিলেন, এবং এই অনুশীলন সমিতি থেকে বহু প্রশ্ন আসে। কী কী প্রশ্ন আসে না, অনুশীলন সমিতি কবে তৈরি হয়, অনুশীলন সমিতিতে কারা যুক্ত ছিলেন, এদের কর্মকাণ্ড কী ছিল, ঢাকা অনুশীলন সমিতি কে তৈরি করেছিলেন, কলকাতার যে অনুশীলন সমিতি সেখানে কে দায়িত্ব ছিলেন, মেদিনীপুরের অনুশীলন সমিতিতে কে দায়িত্ব ছিলেন, এই ধরনের প্রশ্ন আসে। কারণ অনুশীলন সমিতি সেই সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল 1905 সাল নাগাদ, এবং অনুশীলন সমিতি অনেক শাখা ছিল, সেই শাখাগুলো কারা প্রতিষ্ঠা করেছিলেন সেখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 41, প্রশান্তচন্দ্র মহলানবিশের নাম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত?
অপশন এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অ্যান্ড ডি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রশান্তচন্দ্র মহলানবিসের নাম খুব ইম্পর্টেন্ট যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে, সেটা হলো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই প্রশান্তচন্দ্র মহলানবিস ছাড়াও সেই সময় আরও বিভিন্ন নাম মানে যুক্ত ছিল বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেগুলো দেখে রাখবেন। সেটা হতে পারে হ্যারল্ড অ্যান্ড ডোমার, দ্বিধর, এই সমস্ত মানুষজনের নাম যুক্ত ছিল বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে, সেগুলো অবশ্যই দেখে রাখবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 42, রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন, এটি উল্লেখ আছে। অপশন এ 136, অপশন বি 131 আর্টিকেল, অপশন সি 132 আর্টিকেল অ্যান্ড ডি 143 আর্টিকেল। মনে রাখতে হবে রাষ্ট্রপতির এই যে পরামর্শ চাইতে পারেন সুপ্রিম কোর্টের কাছে, এই যে পরামর্শ চাওয়ার পর সুপ্রিম কোর্ট যে পরামর্শ রাষ্ট্রপতিকে দেবেন সেটা প্রেসিডেন্ট মানতেও পারেন বা নাও মানতে পারেন, কিন্তু সময় বিশেষে রাষ্ট্রপতি যদি মনে করেন যে এই বিষয়ে আমার জানা দরকার আছে সুপ্রিম কোর্টের কাছে, পরামর্শ নিতে পারেন তিনি, মানে তো পরামর্শ চাইতে পারেন। এটাকে বলা হয় অ্যাডভাইসারি জুরিসডিকশান। যাই হোক, এই অ্যাডভাইসারি জুরিসডিকশান বা সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়ার ক্ষমতা, এটা কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? এটা হচ্ছে 143, খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল 143। এটাতে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন, তবে তিনি এই পরামর্শ মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ রাষ্ট্রপতির নিজস্ব ব্যাপার। এবং 136 এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা যে স্পেশাল লিভ পিটিশন, এখান থেকেও প্রশ্ন আসে যে স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে কত নম্বর ধারায় উল্লেখ আছে। এবং 131 এবং 132 এটাও খুব গুরুত্বপূর্ণ। 131 যেটা সেটা হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। আমরা জানি যে কোনো সংবিধানে এমন কোনো বিষয় যেগুলো ডাইরেক্ট সুপ্রিম কোর্ট সরাসরি নিজে থেকে সেই বিষয়ে তদারকি করতে পারে, বিভিন্ন রাজ্যের সঙ্গে রাজ্যের কোনো সংঘাত, কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত, এই সমস্ত বিষয়ে। আর 132 হচ্ছে অবশ্যই এটা অ্যাপিলিয়েট জুরিসডিকশন। যাই হোক, এই কটা জুরিসডিকশন অবশ্যই দেখে রাখবেন। এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে মানে বিশেষত সুপ্রিম কোর্টের এই জুরিসডিকশনের ক্ষেত্রে 136, 131, 132 এবং 143 খুব ইম্পর্টেন্ট। কারণ একটু আগেই বললাম 143 যেটা সেটা হচ্ছে অ্যাডভাইসারি জুরিসডিকশন, 131 হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন, 132 হচ্ছে অ্যাপিলিয়েট জুরিসডিকশন এবং 136টা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পেশাল লিভ পিটিশন। আমরা আমাদের চ্যানেলে এই পলিটির যখন ক্লাস করেছিলাম সেখানে জুরিসডিকশনগুলো কখন কোথায় এলিজেবল, অর্থাৎ অরিজিনাল জুরিসডিকশন বলতে কোন কোন ক্ষেত্র, অ্যাপিলিয়েট জুরিসডিকশন বলতে কোন কোন ক্ষেত্র এবং স্পেশাল লিভ পিটিশন বলতে কী কী ক্ষেত্র সেটা বুঝিয়েছিলাম। যদি কারো দরকার থাকে অবশ্যই দেখে নেবেন। নেক্সট 43 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? অপশন এ সাতপুরা, অপশন বি বিন্ধ্য অ্যান্ড সি হিমালয়া অ্যান্ড ডি আরাবল্লী। এটা প্রত্যেকে জানেন যে ভারতবর্ষের একদম ওল্ডেস্ট যে মাউন্টেন সেটা অবশ্যই আরাবল্লী রেঞ্জ, অর্থাৎ আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বত। আর হিমালয় হচ্ছে ভারতের একদম ইয়ংগেস্ট যে পর্বতমালা, ভঙ্গিল পর্বতমালা, সেই ইয়ংগেস্ট ভঙ্গিল পর্বতমালা হচ্ছে হিমালয়া। নেক্সট 44, এর মধ্যে কোনটি কৃষ্ণার উপনদী নয়? অপশন এ ভীমা, অপশন বি মুসি, সি কয়না অ্যান্ড ডি পেনগঙ্গা। এই ধরনের উপনদী থেকে প্রশ্ন আসবে যে কোনটা নয় বা কোনটা কৃষ্ণার উপনদী। এরমভাবে ভীমা এবং মুসি আমরা জানি যে কৃষ্ণার উপনদী, অবশ্যই এটা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ কৃষ্ণা, এই দুটো ভীমা এবং মুসি। আর কয়নাটাও অবশ্যই এটাও রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি এবং এটাও কৃষ্ণার উপনদী এবং এটা সবথেকে ছোটো মলেস্ট যে ট্রিবিউটারি কৃষ্ণার সেটা হচ্ছে কয়না। এবং কয়নার খুব ইম্পর্টেন্ট, আমরা জানি যে কয়না নদীর উপর কিন্তু কয়না বাঁধ রয়েছে, খুব ইম্পর্টেন্ট। আর পেনগঙ্গা হচ্ছে একমাত্র কৃষ্ণার উপনদী নয়, এটা হচ্ছে গোদাবরীর উপনদী। নেক্সট কোশ্চেন নাম্বার 45, ভারতের প্রথম কাগজ কল কবে স্থাপিত হয়? অপশন এ 1818, অপশন বি 1820, অপশন সি 1832 অ্যান্ড ডি 1855। এই চারটে সাল খুব ইম্পর্টেন্ট এবং এই চারটে সাল থেকে যে কোনো পরীক্ষায় আপনি একটা প্রশ্ন আশা করতেই পারেন, অবশ্যই সেটা সেন্ট্রাল বা স্টেটে যাই হোক না কেন, কারণ এইগুলো থেকে খুব প্রশ্ন আসে। 1818 ইম্পর্টেন্ট, আমরা জানি যে এই সময় ভারতের প্রথম কটন মিল তৈরি হয় 1818-তে। 1820-তে আমরা জানি যে প্রথম লোহা ইস্পাত শিল্প কারখানা তৈরি হয় এবং 1832-এ প্রথম কাগজ কল বা পেপার মিল তৈরি হয় এবং 1855-তে জুট মিল বা পাটকল যেটা চটকল যেটাকে আমরা বলি সেটা তৈরি হয়। এই কটা থেকেই প্রশ্ন আসে এবং লোকেশনগুলো কোথায় এখান থেকে প্রশ্ন আসে। তাহলে ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় বুঝতেই পারছি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। 1832 সালে ভারতবর্ষে প্রথম কাগজ কল স্থাপিত হয়। নেক্সট আমরা এলাম 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্নটি হলো, জৈন ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত?
আমরা এতদিন প্রশ্ন পেতাম যে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত, আজকের প্রশ্ন পেয়েছি জৈন ধর্মগ্রন্থগুলো কোন ভাষায় রচিত। অপশন এ পালি, অপশন বি প্রাকৃত, অপশন সি সংস্কৃত অ্যান্ড ডি উর্দু। জৈন ধর্মগ্রন্থ যেহেতু বলেছে, রাইট আনসার অপশন বি প্রাকৃত ভাষায় জৈন ধর্মগ্রন্থগুলি লেখা। আর যদি বৌদ্ধ হতো সেক্ষেত্রে হতো অবশ্যই পালি ভাষায়। নেক্সট কোশ্চেন নাম্বার 47, কলকাতা ভারতের রাজধানী ছিল। খুব ইজি প্রশ্ন। অপশন এ 1911 সাল পর্যন্ত, অপশন বি 1947 সাল পর্যন্ত, অপশন সি 1905 সাল পর্যন্ত অ্যান্ড ডি 1935 সাল পর্যন্ত। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত কলকাতা, এবং এই 1911 সাল খুব ইম্পর্টেন্ট। বহু পরীক্ষায় বা বহু ইন্টারভিউয়ের ক্ষেত্রে, পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে এই 1911 সালটা ডাইরেক্ট উল্লেখ করে দিয়ে বলে যে 1911 সালটা কী জন্য ইম্পর্টেন্ট ছিল, কী কী ছিল এই সময়। অবশ্যই আপনারা কয়েকটি বিষয় কমেন্ট করে জানাতে পারেন যে 1911 সালে কী কী হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 48, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে, অর্থাৎ ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে প্রথম পদকজয়ী কে হয়েছিল, অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা হিসাবে। অপশন এ মেরি কম, অপশন বি সাইনা নেহওয়াল, অপশন সি কর্ণম মালেশ্বরী অ্যান্ড ডি পিটি উষা। চারটে নামই খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটার ফ্যাক্ট কিন্তু মনে রাখতে হবে। শুধুমাত্র প্রথম ভারতীয় মহিলা হিসেবে নয়, পুরুষ হিসেবেও মনে রাখতে হবে ঠিক একই রকমভাবে। অলিম্পিকে প্রথম পদকজয়ী ভারতীয় মহিলা হলেন, মনে রাখতে হবে অপশন সি কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী 2000 সালে কিন্তু এইটা পেয়েছিলেন ওয়েট লিফটিংয়ে ক্ষেত্রে। আর এই পিটি উষা নামটাও খুব ইম্পর্টেন্ট আমরা জানি, কারণ পিটি উষা এই কর্ণম মালেশ্বরীর অনেক আগে 1984 সালে প্রথম অ্যাথলেটিক্সে ফাইনালে পৌঁছেছিলেন, যদিও তিনি সে বছর কোনো পদক পাননি, অর্থাৎ তিনি প্রথম পদক পাননি। পদক প্রথম পেলেন কর্ণম মালেশ্বরী 2000 সালে, কিন্তু পিটি উষা ফাইনালে পৌঁছেছিলেন 1984 সালে প্রথমবারের জন্য মহিলা হিসাবে। এটাও প্রশ্ন আসতে পারে যে কোন মহিলা প্রথম ভারতীয় হিসাবে, মানে ভারতীয় মহিলা হিসাবে অলিম্পিকে অ্যাথলেটিক বিভাগে বা প্রথম মহিলা হিসাবে ফাইনালে পৌঁছেছিলেন। আর মেরি কম এবং সাইনা নেহওয়াল দুটোই ইম্পর্টেন্ট, কারণ এনারা প্রত্যেকেই 2012 সালে পদক পেয়েছিলেন। আর পুরুষদের ক্ষেত্রে আরেকটা নাম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিলখা সিং। মিলখা সিংও পিটি উষার মতো প্রথমবারের জন্য অ্যাথলেটিক বিভাগেই ফাইনালে পৌঁছেছিলেন, কিন্তু তিনিও কোনো পদক পাননি। এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ঠিক আজকে সেটা একটা হোমওয়ার্ক থাকলো, অলিম্পিকে অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় পুরুষ হিসাবে সোনা কে জয়লাভ করেছিলেন। নেক্সট আমরা এলাম 49, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে তৈরি হয়। অপশন এ 1835, অপশন বি 1857, অপশন সি 1817 অ্যান্ড ডি 1854। খুব ইম্পর্টেন্ট, আমরা জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল সেই 1854 সালে উডের ডেসপাচের পরে। এই 1854 উডের ডেসপাচ, ঠিক তারপরেই তৈরি হয় কলকাতা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে 1857 সালে, অপশন বি। আর 1835 সালে আমরা জানি যে কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়। আর 1817 অবশ্যই এখানে হিন্দু কলেজ তৈরি হয়েছিল 1817 সালে। নেক্সট এলাম 50 নম্বর এবং আজকে সেটের শেষ প্রশ্ন, এদের মধ্যে কে নরমপন্থী নন। অপশন এ বিপিনচন্দ্র পাল, অপশন বি ভীরসহ মেহতা, অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্ড ডি গোপালকৃষ্ণ গোখলে। আমি তো একটু আগে আলোচনা করলাম যে এসএনবি কিন্তু ওই যে স্প্লিট হলো কংগ্রেসের, আইএনসির সেকেন্ড স্প্লিট, সেখানে 1918 সালে ত্যাগ করলো। ফলে আমরা বুঝতেই পারছি যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি নরমপন্থী ছিলেন। আমরা জানি গোপালকৃষ্ণ গোখলে মহাশয় নরমপন্থী ছিলেন, এছাড়া ফিরোজশাহ মেহতাও নরমপন্থী ছিলেন। শুধুমাত্র বিপিনচন্দ্র পাল এদের মধ্যে নরমপন্থী নন, তিনি অবশ্যই একজন চরমপন্থী নেতা ছিলেন। আমরা জানি লাল বাল পাল, অর্থাৎ বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। যাই হোক, আজকে আমরা এই প্রশ্নের আলোচনা করলাম। এই ধরনের আরও প্রশ্ন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।